আরে কমলা বোন, আপনি চলে এসেছেন। আমি তো আপনার লেহেঙ্গাটাই সেলাই করছিলাম। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। কিছুক্ষণের মধ্যেই আপনার লেহেঙ্গার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তখন আপনি আপনার লেহেঙ্গাটা নিয়ে যেতে পারবেন। আরে বোন, তুমি এখনো আমার ড্রেসটা তৈরি করনি? আমার তো আজকেই এই লেহেঙ্গাটার প্রয়োজন। আমি সন্ধ্যাবেলায় দাওয়াতে যাব। জলদি করো। তোমার মধ্যে না একটুও দায়িত্ববোধ নেই। আমি তোমাকে সেই কবে লেহেঙ্গাটা দিয়ে গিয়েছিলাম, আর তুমি এখনো এটা ফেলে রেখেছো। বোন, এমনটা বলো না। ও আমাদের গ্রামের সবচেয়ে বিশ্বস্ত দর্জি, আর আমি ওকে দিয়েই আমার সব জামা কাপড় সেলাই করাই। ওকে দিয়ে কাজ করিয়ে অনেক শান্তি পাই। ও আমার জামা কাপড়গুলো সব সময় একদম পারফেক্ট টাইমে ডেলিভারি দেয়। একটু অপেক্ষা করলে কি এমন সমস্যা হয়ে যাবে তোমার? আচ্ছা আরতি বোন, এই নাও আমার কাপড়টা। আমার মেয়ের জন্য সুন্দর একটা ফ্রক বানিয়ে দিও তো। মেয়েটা কত বড় স্কুলে পড়ে। স্কুলে ছোট্ট একটা অনুষ্ঠান আছে। আমি চাই আমার মেয়ে ওই অনুষ্ঠানে সবচেয়ে সুন্দর লাগুক। তো বোন, আমার মেয়ের ফ্রকটা খুব সুন্দর করে সেলাই করে দিও, কেমন? ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি। তোমাদের নামেও করতে চাই, তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। হ্যাঁ হ্যাঁ শিমলা বোন, কেন নয়। এই নাও কমলা বোন, তোমার লেহেঙ্গাটা তৈরি হয়ে গিয়েছে। শুধুমাত্র শেষ সেলাইয়ের কাজটা বাকি ছিল, সেটাও আমি করে দিয়েছি। এখন তুমি এটা নিয়ে যেতে পারো। আরতি যখন কাস্টমারদের সাথে কথা বলছিল, তখনই সেখানে তার মেয়ে রিমা চলে আসে। মা, আমার চুলগুলো বেঁধে দাও না, আমার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, তুই একটু বাইরে যা, আমি কিছুক্ষণের মধ্যেই আমার হাতের কাজগুলো শেষ করে তোর চুল বেঁধে দেব। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন শহরের এক বাবু তাদের গ্রামে আসে। গ্রাম প্রধান মশাই, আপনি নিশ্চয়ই মেট গালার ব্যাপারে শুনেছেন। ঠিক ওই রকম একটা অনুষ্ঠান আমরা আপনাদের গ্রামে করতে চাই, যদি আপনার অনুমতি থাকে আর কি। ওই অনুষ্ঠানে ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েরা সুন্দর সুন্দর ডিজাইনের ফ্যান্সি ড্রেস পরবে। যে ওই অনুষ্ঠানের উইনার হবে তাকে আমরা অনেকগুলো টাকা দেব। এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এখন আমি একটু ব্যস্ত আছি ভাই। আপনি বরং 1 সপ্তাহ পরে আসেন। 1 সপ্তাহ পরে আমি গ্রামবাসীকে জড়ো করব। তখন আপনি তাদেরকে আপনার অনুষ্ঠানের ব্যাপারে ভালোভাবে বুঝিয়ে দিয়েন। গ্রাম প্রধানের কথা শুনে সেই ব্যক্তি সেখান থেকে চলে যায়। অন্যদিকে সারাদিন আরতি ঘরের কাজ করত, তার শাশুড়ির সেবা করত এবং তার মেয়েদেরকে রেডি করে স্কুলে পাঠাতো। ঘরের কাজ আর সেলাই কাজ করতে করতে কখনো সে এতটাই ব্যস্ত হয়ে যেত যে সে বিশ্রাম নেওয়ার সময়টাও পেত না। যাক বাবা, রাতের খাবারটা অবশেষে পেয়েছি। তা না হলে তো আমি ভাবছিলাম আজকে আমাদের না খেয়েই ঘুমিয়ে পড়তে হবে। মা, তুমি একা একা ঘরের সব কাজ করো। আমাদের বলে দিতে, আমরা 5 বোন খাবার বানিয়ে ফেলতাম। তোদের কিভাবে বলবো মা? তোরাও তো প্রতিদিন স্কুলে যাস, পড়ালেখা করিস, আর তোরাও তো সারাদিন অনেক ব্যস্ত থাকিস। এই ঘরের কাজ নিয়ে তোদের কোনো চিন্তা করতে হবে না। তোরা শুধুমাত্র মনোযোগ দিয়ে পড়াশোনা কর, বাকি সব কাজ আমি সামলে নেব। খাবার খেয়ে আরতির পুরো পরিবার ঘুমিয়ে পড়ে, কিন্তু আরতি ঘুমায় না। সে তার সেলাই মেশিনে সেলাই করতে থাকে। এতে সবার ঘুম ভেঙে যায়। আরতির শাশুড়ি প্রচণ্ড রেগে যায় আর আরতির কাছে গিয়ে বলে, বউ, তোকে
কতবার বলেছি, সেলাই মেশিনের আওয়াজে আমার ঘুম আসে না। তুই দিন থাকতে থাকতে তোর সেলাইয়ের কাজ শেষ করবি। নিজে তো ঘুমাস না, আর আমাদেরকেও ঘুমাতে দেস না। হ্যাঁ মা, এই সেলাই মেশিনের আওয়াজে আমারও ঘুম আসছে না। কালকে সকাল সকাল স্কুলেও তো যেতে হবে। মারে, কালকে সকালের মধ্যেই আমার এই 3টা ড্রেস সেলাই করতে হবে। যা, তোরা ঘরে গিয়ে শুয়ে পড়। আমি সেলাই মেশিন নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি। তোদের আর কোনো সমস্যা হবে না। আরতি ঘরের বাইরে বসে সবগুলো ড্রেস সেলাই করে। সারা রাত সেলাই করে সে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে। যাক বাবা, অবশেষে ড্রেসগুলো সেলাই হয়ে গিয়েছে। এখন আমি একটু ঘুমাই। মা মা, জলদি উঠো, 7টা বেজে গিয়েছে। আমাদের স্কুলে যেতে হবে। তাড়াতাড়ি আমাদের চুল বেঁধে দাও। আরে বাপরে, 7টা বেজে গিয়েছে! তোরা তোর নাস্তাও করিসনি, তাই না? আসলে সেলাই কাজ শেষ করতে করতে কালকে অনেক রাত হয়ে গিয়েছিল, আর আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও বুঝতে পারিনি। দাঁড়া, আমি এক্ষুনি তোদের চুল বেঁধে দিচ্ছি। আরতি তার 5 মেয়েকে তৈরি করে স্কুলে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর গ্রামের এক মহিলা আরতিদের বাড়িতে আসে। আরতি, আমি কাপড় নিয়ে এসেছি। জলদি জলদি আমার কাপড়গুলো সেলাই করে দিও। আর তুমি কি তাজা খবর শুনেছো? আমাদের গ্রামে নাকি একটা অনুষ্ঠান হতে চলেছে। কয়েকজন শহরের বাবু এসেছিল গ্রাম প্রধানের বাড়িতে। আমি তো আমার মেয়ের নাম দেবই। তুমি কি তোমার কোনো মেয়ের নাম দেবে না? আরে বোন, এই সব কম্পিটিশন কি আর আমাদের মতো গরিবদের জন্য? কিন্তু এই কম্পিটিশন আসলে কোন জিনিসের উপরে হচ্ছে বলো তো? সেটা তো আমি জানি না, কিন্তু যদি সেলাইয়ের উপর হয় তাহলে কিন্তু তুমি অবশ্যই তোমার নাম দেবে। তুমি তো খুব ভালো সেলাই জানো, তাই না? তারপর সেই মহিলা তার কাপড়গুলো দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর গ্রাম প্রধান গ্রামের সব মানুষদের একত্রিত করে। শহরের মডেলিং এর ব্যাপারে তো আপনারা সবাই শুনেছেন। শহরে বড় বড় মেয়েরা মডেলিং করে, কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আমরা ছোট্ট ছোট্ট মেয়েদের দিয়ে মডেলিং করাবো। তাই আমরা বিভিন্ন গ্রামের ট্যালেন্টেড লোকদের খুঁজে বেড়াচ্ছি। আমরা আরো 5টি গ্রামে কম্পিটিশন রেখেছি, কিন্তু সেখানকার কোনো বাচ্চাই আমাদের পছন্দ হয়নি। তাই আমরা আপনাদের গ্রামে এসেছি। বাচ্চাদের আবার কেমন কম্পিটিশন? আরে আরে, চিন্তা করবেন না, আমি আপনাদের সব বুঝিয়ে বলবো। আমি এক্ষুনি আপনাদের কিছু ছবি দেখাবো, আর ওই ছবিগুলো দেখলেই আপনারা সব কিছু বুঝতে পারবেন। এইটুকু বলে সেই ব্যক্তি গ্রামবাসীদের মেট গালার কিছু ছবি দেখায়। এর মধ্যে থাকা অনেক অ্যাক্টরসদের আপনারা চিনেন। এরা কিছুদিন আগে একটা ইভেন্টে গিয়েছিল। এই ইভেন্টের নাম হচ্ছে মেট গালা। আর এই মেট গালা থেকে ইন্সপায়ার হয়েই আমরা আমাদের ফ্যাশন কম্পিটিশন অর্গানাইজ করেছি। এই অনুষ্ঠানে আপনাদের বাচ্চারা অংশগ্রহণ করবে। আপনাদের বাচ্চাদের মধ্য থেকে যেই বাচ্চা এই অনুষ্ঠানের বিজয়ী হবে তাকে নানান পুরস্কার সহ আরো 3 লাখ টাকা দেওয়া হবে। এতে আপনাদের বাচ্চাদেরই ভালো হবে। সেই সাথে আপনাদের বাচ্চারা এরপর শহরে মডেলিং করারও সুযোগ পাবে। আপনারা এই অনুষ্ঠানে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন, আর তাদেরকে সুন্দর সুন্দর পোশাক পরিয়ে নিয়ে আসবেন, যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। ওই ব্যক্তির কথা শুনে গ্রামবাসীরা খুব খুশি হয়ে যায়। তারা সবাই তাদের বাচ্চাদের নাম লিখিয়ে দেয়। আরতিও তার মেয়ের নাম লিখিয়ে দেয়। গ্রামের অন্যান্য মহিলারা তাদের বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর জামা কাপড় কিনতে শুরু করে। অনেকে তো তাদের বাড়িতেই ফ্যাশন ডিজাইনার ডেকে নেয়। গ্রামে বাচ্চাদের ফ্যাশন কম্পিটিশন হতে চলেছে।
আমি চাই আমার মেয়ের জন্য তুমি এমন একটা ড্রেস বানাও যেটা পরে আমার মেয়ে স্টেজে উঠলে সবার চোখ কপালে উঠে যাবে। আমি চাই আমার মেয়েই ওই অনুষ্ঠানের বিজয়ী হোক। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আমি বড় বড় অ্যাক্টরদের ড্রেস ডিজাইন করেছি। আমি বরং আপনার মেয়ের মাপ নিয়ে নেই, আপনি দেখে নেবেন আপনার মেয়েই ওই প্রতিযোগিতার বিজয়ী হবে। যেখানে গ্রামের অন্যান্য মহিলারা সময় নষ্ট না করে তাদের বাচ্চাদের জন্য জামা কাপড় বানাচ্ছিল, সেখানে আরতির শাশুড়ি আরতির উপর রেগে ফেটে পড়ছিল। কি দরকার ছিল আমার নাতনির নাম ওই প্রতিযোগিতায় দেওয়ার? ছবিগুলো তো তুই দেখেছিস তাই না? দেখেছিস তো ওখানকার মেয়েরা কেমন অদ্ভুত অদ্ভুত জামা কাপড় পরেছিল। একটা কথা তুই ভুলে যাস না, তুই শুধু সেলাই করতে পারিস, কিন্তু তুই কোনো প্রফেশনাল ডিজাইনার না। তুই কি ডিজাইনারদের মতো ওরকম আজব আজব জামা কাপড় বানাতে পারবি তোর মেয়ের জন্য? আরতি, আমিও তোমার এই সিদ্ধান্তের বিরোধিতা করছি। আমার মনে হয় না তুমি আমাদের মেয়ের জন্য ওই রকম ড্রেস বানাতে পারবে, আর আমার মেয়ে ওই রকম ড্রেস পরে স্টেজে হাঁটতে পারবে। এতে বরং আমাদের পরিবারের বদনাম হবে। কি দরকার ছিল শুধু শুধু এই সব ঝামেলা নিজের কাঁধে নেওয়ার? আপনারা এত রেগে যাচ্ছেন কেন? আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আমার মেয়ের জন্য একদম ইউনিক একটা ড্রেস বানাবো, আর আমার মেয়ে ওই ড্রেস পরেই স্টেজে হাঁটবে। আমার মেয়ে এই প্রতিযোগিতায় যেমন ভাবে অংশগ্রহণ করবে, ঠিক তেমন ভাবেই এই প্রতিযোগিতার বিজয়ী হয়ে বাড়ি ফিরে আসবে। আরতির এই কথা শুনে আরতির শাশুড়ি আর স্বামী প্রচন্ড রেগে যায়। আরতি মনে মনে ভাবতে থাকে, আমি তো আমার মেয়ের নাম ওই প্রতিযোগিতায় দিয়ে এলাম, কিন্তু এখন তো আমি বুঝতেই পারছি না আমি আমার মেয়ের জন্য ইউনিক ড্রেস বানানোর কাপড় কিভাবে কিনবো। আমার কাছে যেই কয় টাকা ছিল তা দিয়ে তো আমি কালকেই বাজার করে ফেলেছি। এইসব ভেবে আরতি সেলাই কাজ করতে বসে পড়ে। সব কাজ শেষ করে আরতি যখন খাবার খেতে বসে, তখন 70-80 বছরের এক বৃদ্ধ মহিলা তার বাড়ির দরজায় এসে কড়া নাড়ে। বেটি, আমি খুব ক্ষুধার্ত, দয়া করে আমাকে কিছু খেতে দাও। আম্মা, আপনি এই দুপুরবেলা আমার মতো গরিবের বাড়িতে এসেছেন, তাও আবার খাবার খেতে? আমি তো আপনাকে ভালো ভালো খাবার খাওয়াতে পারবো না, তবে আমার কাছে এই 2টা রুটি আছে, আপনি বরং এই রুটিগুলোই খেয়ে নিন। এইটুকু বলে আরতি তার খাবারের প্লেট বুড়ির দিকে এগিয়ে দেয়। বুড়ি আম্মা সেই রুটি খেয়ে পানি খায়, আর পরক্ষণেই সে এক সুন্দর পরীতে রূপান্তরিত হয়। আরতি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাকে আমার অভিশাপ থেকে মুক্ত করে দিয়েছো। আমি একজন ফুল পরী। আমি ভুলবশত এক ঋষির তপস্যা ভঙ্গ করেছিলাম, যার কারণে ঋষি আমার উপর অনেক রেগে গিয়েছিল আর আমাকে অভিশাপ দিয়েছিল। তার অভিশাপেই আমি বৃদ্ধ মহিলায় পরিণত হয়েছিলাম। পরবর্তীতে আমি তার কাছে ক্ষমা চাই, আর সে আমাকে ক্ষমা করে দেয়। কিন্তু তার অভিশাপ কাটেনি। সে আমাকে বলেছিল, যদি কোনো নেক আর দিলদার ব্যক্তি আমাকে একবেলা খাবার খাওয়ায়, তাহলেই আমি আমার অভিশাপ কাটাতে পারবো। তুমি সেই নেক ব্যক্তি। তোমার কারণে আমি আবার আমার পরিরূপে ফেরত আসতে পেরেছি। আমি তোমাকে কিছু দিতে চাই। বলো, তুমি আমার থেকে কি চাও? আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। আসলে ফুলপরি, যেমনটা তুমি দেখতেই পাচ্ছ, আমরাও অনেক গরিব। আমাদের গ্রামে একটা বড় অনুষ্ঠান হতে চলেছে, একদম মেট গালার মতো। আমাদের গ্রামের বেশিরভাগ বাচ্চারাই ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। আমিও আমার মেয়ের নাম ওই প্রতিযোগিতায় দিয়ে এসেছি, কিন্তু এখন আমার কাছে এত টাকা নেই যেই টাকা দিয়ে আমি আমার মেয়ের জন্য ভালো জামা কিনতে পারবো।
আমি চেয়েছিলাম কাপড় কিনে আমার মেয়ের জন্য একদম ইউনিক একটা ড্রেস বানাতে, কিন্তু আজ দেখলাম আমি আমার জমানো টাকাগুলোও শেষ করে ফেলেছি। এখন আমি খুব চিন্তায় আছি। তুমি বরং আমার মেয়ের জন্য আমাকে সুন্দর একটা ইউনিক লেহেঙ্গা দাও। এই কথা শুনে পরী মুচকি হাসে আর সে তার জাদুর লাঠি ঘোরায়। আমি এক্ষুনি তোমার বাগানের আঙিনায় কালো গোলাপের বাগান করে দিচ্ছি। ওই কালো গোলাপ কখনোই শুকাবে না। ওই গোলাপের গাছ থেকে গোলাপ কখনোই ঝরে পড়বে না, আর কখনোই ওই গোলাপের সুগন্ধ শেষ হবে না। এই জাদুর কালো গোলাপ দিয়ে তুমি তোমার মেয়ের জন্য সুন্দর একটা কালো গোলাপের লেহেঙ্গা তৈরি করতে পারবে। এই কথা শুনে আরতি খুব খুশি হয়ে যায় আর পরী সেখান থেকে চলে যায়। আরতি সেই দিনই কালো গোলাপ ছিঁড়ে ঘরে নিয়ে আসে। তারপর সে তার কাছে থাকা টুকরো কাপড়গুলো জোড়া লাগিয়ে একটা লেহেঙ্গার আস্তর বানায় আর ওই লেহেঙ্গার উপর কালো গোলাপ বসিয়ে দেয়। আমি জানতাম এই কাপড়ের টুকরোগুলো কখনো না কখনো কাজে লাগবেই, তাই তো আমি এগুলো ফেলিনি। আর দেখো, আজকে আমি এটা দিয়ে কত সুন্দর একটা লেহেঙ্গা তৈরি করে ফেললাম। রিনা মা, এখানে আয় তো। এই নে মা, আমি তোর জন্য একটা কালো গোলাপের লেহেঙ্গা তৈরি করেছি। মা, এই গোলাপের লেহেঙ্গাটা তো খুব সুন্দর। তুমি এই লেহেঙ্গাটা কোথায় পেয়েছো মা? পাইনি রে মা, আমি এই লেহেঙ্গাটা তোর জন্য নিজ হাতে তৈরি করেছি। এই সব কথা শুনে আরতির মেয়ে খুব খুশি হয়ে যায়। দেখতে দেখতে সেই কম্পিটিশনের দিন চলে আসে। সেই দিন আরতি তার মেয়েকে কালো গোলাপের লেহেঙ্গাটা পরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই কম্পিটিশন শুরু হয়ে যায়। গ্রামের সব বাচ্চারা এক এক করে স্টেজে আসতে শুরু করে। দেখেছো মমতা, আমার মেয়ে স্টেজের সেন্টারে দাঁড়িয়ে আছে। তুমি জানো, আমার মেয়ের ওই লেহেঙ্গাটা বানানোর জন্য আমি শহর থেকে ডিজাইনার নিয়ে এসেছিলাম। দেখেই হয়তো বুঝতে পারছো এই লেহেঙ্গাটা বানাতে আমি কত টাকা খরচ করেছি। হ্যাঁ বোন, আমার কাছে তো মনে হচ্ছে তোমার মেয়েই এই কম্পিটিশনের বিজয়ী হবে। সেখানে আরতির মেয়েও ছিল। কালো গোলাপের লেহেঙ্গা পরায় তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। সবাই তার দিকে তাকিয়েছিল, কেউ তার দিক থেকে চোখ সরাতে পারছিল না। আরে আরতি বোন, তুমি তো তোমার মেয়ের জন্য খুব সুন্দর একটা লেহেঙ্গা কিনেছো। তোমার মেয়েকে তো দেখতে একদম পরীদের মতো দেখাচ্ছে। ওই লেহেঙ্গাটাই ওকে অনেক সুন্দর লাগছে। ফাইনালি কেউ একজন ইউনিক ড্রেস পরে এসেছে। তা না হলে এতক্ষণ যতগুলো বাচ্চা স্টেজে এসেছিল তাদেরকে দেখে তো আমার এটাই মনে হচ্ছিল যে তাদের মায়েরা কম্পিটিশনের কনসেপ্টটাই বুঝতে পারেনি। আরতির মেয়ে স্টেজে মডেলিং করার সাথে সাথে জাজরা দাঁড়িয়ে হাতে তালি বাজাতে শুরু করে। এই সব ঘটনা দেখে গ্রামের অন্যান্য মহিলারা হতবাক হয়ে যায়। সব বাচ্চাদের দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু এই কম্পিটিশনের শুধুমাত্র একজন পার্টিসিপেন্ট পেয়েছি আমরা, যার মা আমাদের কনসেপ্টটা বুঝতে পেরেছে। তাই তো এত ইউনিক ড্রেস পরিয়ে কম্পিটিশনে পাঠিয়েছে। তার মেয়েই এই কম্পিটিশনের বিজয়ী হতে চলেছে। জি হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আমাদের আজকের বিজয়ী জাদুর কালো গোলাপের লেহেঙ্গা পরিধান করা মেয়েটি, অর্থাৎ আরতির মেয়ে রিমা। তো মা, বলো তো, তোমার মা এই লেহেঙ্গাটা কোথা থেকে কিনেছে? না না ম্যাম, আমার মা এই লেহেঙ্গাটা কিনেনি। সে তো নিজের হাতে আমার জন্য এই লেহেঙ্গাটা তৈরি করেছে। আমার মা তো খুব ভালো সেলাই কাজ জানে। গ্রামের বেশিরভাগ মহিলারা আমার মার থেকেই জামা কাপড় সেলাই করিয়ে নেয়। কিন্তু আমার মায়ের কাছে এবার এত টাকা ছিল না যে সে আমার জন্য দামি কোনো কাপড় কিনে লেহেঙ্গা সেলাই করবে।
তাই সে রাত জেগে কষ্ট করে আমার জন্য এই কালো গোলাপের লেহেঙ্গাটি তৈরি করেছে। জাজ আরতিকে স্টেজে ডাকে। গ্রামে এমন মানুষ খুব কমই আছে যারা এমন ইউনিক ক্রিয়েটিভ চিন্তা ভাবনা রাখে। তবে আপনি এই কনসেপ্টটা কোথায় পেলেন? আপনার মাথায় এমন আইডিয়া কোথা থেকে আসলো? আমি তো সেলাই কাজ জানি, তবে ওই ভাইয়াটা আমাদের গ্রামে যেদিন এসেছিল সেই দিন সে আমাদের সবাইকে কিছু ছবি দেখিয়েছিল। ওই ছবি দেখেই আমি বুঝতে পেরেছিলাম সবাই ইউনিক ইউনিক ড্রেস পরে আছে। তাই আমিও আমার মেয়ের জন্য ইউনিক কিছু করতে চেয়েছিলাম, আর এই ভেবেই এই লেহেঙ্গাটা তৈরি করেছি। এইভাবে আরতি আর তার মেয়ে কম্পিটিশন জিতে যায়। তারা অনেক পুরস্কার পায়, সেই সাথে 3 লাখ টাকাও পায়। এটা দেখে গ্রামের অন্যান্য মহিলারা হিংসায় জ্বলে যায়। অন্যদিকে আরতি এই জাদুর গোলাপের কথা কখনো কাউকে বলেনি, রহস্যকে রহস্যের মতোই রেখে দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও।